আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ফাইল চুরি মামলা মনে আছে তো? সেই আইপ্যাক কেস কোথায় যে চাপা পড়ে রয়েছে সুপ্রিম কোর্টে বোঝা মুশকিল, কিন্তু আশা রাখবো সেই মামলা আগামী দিনে উঠবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারি ট্রিপল কেসে ফেসে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং একটি কেস আনতে চলেছেন মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী স্বয়ং। সেই বিষয়টা কি আসবো, তার আগে বলে রাখি, আপনাদের মনে আছে একটি কমিউনিটি আপনাদের 12টা বাজিয়ে দিতে পারে আমরা যদি না থাকি? নিজেদের 13টা যদি বাজাতে না চান তাহলে বিজেপির অপপ্রচারে পা দেবেন না। এই মন্তব্য কে করেছিলেন ধর্ণা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। তখন তিনি ছিলেন মুখ্যমন্ত্রী। তখন কেউ কিছু বলার সাহস না পেলেও এই বিষয়ে একটি কেস ওনার নামে হয়েছে। আরও একটি বিষয় কেস হয়েছে খুব গুরুত্বপূর্ণ, তাতে দেশদ্রোহিতার মামলা আসছে বা আনা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে। কিন্তু এই যে 12টা 13টা বাজিয়ে দেবে, এই বিষয়টা কি ছিল আপনাদের আগে শোনাই। কি মন্তব্য করেছিলেন ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে, যদিও সেই সময় ধর্ণা বানানটাও ভুল ছিল। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন, আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। বুঝলেন? আমরা যদি না থাকি তো এখন আর নেই। এখন 12টা থেকে 13টা কার বাজছে বুঝতে পারছেন তো? আপনারই যে বুমেরাং হয়ে ফিরে আসবে ছোড়া অস্ত্র, সেটা আপনি বোধহয় সেদিনকে বুঝতে পারেননি। এবার জনতা আপনার 12টা, আপনার ভাইপো 13টা, আর আপনার দল নিজের হাতে তৈরি করা যেটা এখন আর আপনার হাতে নেই, সেই তৃণমূল কংগ্রেসের 14টা বাজিয়ে দিচ্ছে। আর ডিম থেরাপি জানেন ডিমের দাম কত বেড়ে গেছে? এই যে ঘটনাটি ঘটেছিল বা এই মন্তব্যটি উনি করেছিলেন, সেই মন্তব্যের ক্ষেত্রে হেয়ার স্ট্রিট থানায় একটি মামলা দায়ের হয়েছে। তাতে কি ভারতীয় ন্যায় সংহিতার ধারা লাগানো হয়েছে 196 1, 351 2 এবং 352 ধারায় মামলা রুজু হয়েছে। এবং আরও একটি ঘটনা কিছুদিন আগে ঘটেছিল। তিনি ভোটে হেরে যাওয়ার পর একটা মন্তব্য করেছিলেন, বাংলাদেশে একজন নেতা মারা গিয়েছিল বা হত্যা হয়েছিল, নেতার ওসমান হাদি। বাংলাদেশে খুব উত্তাল হয়ে গেছিল সেই সময়টায়। আমি সেই সময় বাংলার খবর চ্যানেলে সেই সমস্ত খবরাখবর আপনাদের দিয়েছিলাম। সেই ওসমান হাদির নাম না করেও তিনি একটা খুব খারাপ মন্তব্য করে ফেলেন যে আমাদের দেশের নাকি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হত্যাটা করিয়েছিলেন এবং সেখান থেকে হত্যাকারী আমাদের ভারতে এসেছিল এবং আমাদের বেঙ্গল এসটিএফ নাকি তাকে ধরেছিল, এবং সেই কথা বাইরে যাতে না প্রচার হয় তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলেন। এই রকম একটা মানে কি বলবো দেশবিরোধী মন্তব্য করার জন্য এই বিষয়েও শিলিগুড়ি সহ বহু থানায় মামলা হয়েছে এবং দেশদ্রোহিতার মামলা আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে। বিষয়টা কি ছিল আগে আপনাদের শোনাই, সে মন্তব্যটা কি করেছিলেন উনি। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল জেনে রাখুন, যা নিয়ে বাংলাদেশে অনেক রেভুলেশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা, তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে, আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি। না বলবো না দেশের স্বার্থে। কি বললেন, आप थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए, ये देश के लिए है।
কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল। আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন, আমি তো সবটাই জানি। বুঝতে পারছেন কিরকম স্পর্শকাতর বিষয় এটি? এই বিষয়টা একজন সাধারণ মানুষ যদি বলে তাহলে মেনে নেওয়া যায়। যার মুখ থেকে বেরোচ্ছে, তিনি 15 বছরের মুখ্যমন্ত্রী, বেশ কিছু বছরের ভারতের রেলমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রী ছিলেন রাজীব গান্ধীর আমলে। তার মুখ থেকে এই শব্দ যখন বেরিয়েছিল, বা এই তার ভাষা বলুন বা মন্তব্য বলুন যখন এসেছিল, সেই সময় আবারও নতুনভাবে বাংলাদেশ উত্তাল হয়েছিল এবং বাংলাদেশ ভারতের দিকে আঙুল তুলে বলেছিলাম না যে ভারতের সরকার খুন করিয়েছে। দেখুন, এই ধরনের মন্তব্য করার আগে অন্তত যে কোনো পদাধিকারীকে একটু ভেবেচিন্তে বলতে হয়। অনেকে বলবেন উনি তো এখন সাধারণ মানুষ, তাও উনি এখন সাধারণ মানুষ হলেও এত বছর ধরে বিরাট বিরাট পদে উনি কিন্তু ছিলেন, ফলে ওনার মন্তব্যটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। আর এটা অন্য কোনো রাজ্যের নামে নয়, অন্য একটি দেশের নামে। ফলে ওনার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না আপনারা সাধারণ মানুষ বলুন, এবং নেওয়া হচ্ছে। এই কেসেও ফাঁসতে চলেছেন। এছাড়া আরও একটি ব্যাপার, যেটা শুরুতেই বললাম যে ট্রিপল কেস, সেটা হচ্ছে আজকেই মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী বলেছেন, এই যে আমাদের ব্যবসা সংক্রান্ত ব্যাপারে সাবমিট হয়, বিজনেস সাবমিট, তার জন্য একটি প্রাইভেট সংস্থাকে অর্গানাইজ করার জন্য দিয়েছে 635 কোটি টাকা। অথচ বাংলায় ইনভেস্ট আসেনি। সরকারের কোষাগার থেকে এই অর্থ খরচ করে বিভিন্ন দেশ থেকে বা রাজ্য থেকে আসা যে সমস্ত ব্যবসায়ীরা, তাদেরকে খাওয়া দাওয়া করিয়েছে, মহোৎসব করিয়েছে। এটা জনগণের টাকা। সেই টাকা কেন দেওয়া হয়েছে, তার এগেনস্টে রাজ্য সরকার কি পেয়েছে, কি বিজনেস আনতে পেরেছে, তার জবাবদিহি করতে হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। আর এই বিষয় নিয়ে কিন্তু এবার তদন্ত করার নির্দেশ দেবে আমাদের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু সময়ের অপেক্ষা, এবং এই বিষয়ে ইডি পর্যন্ত এই তদন্ত ভার গ্রহণ করতে পারে বা করবে, এটুকু ধরে রাখুন। কারণ আর্থিক তছরূপ হয়েছে এটা। 635 কোটি টাকা দিয়ে ইভেন্ট ম্যানেজমেন্ট করিয়েছে, কিন্তু তার নিট ফল জিরো, যা কিনা জনগণের টাকা। আসি অন্য আর একটা ব্যাপারে, সেটা হচ্ছে আপনারা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে জানেন, গতকাল ভবানী ভবনে গিয়েছিল। সেই মামলাটা তো ছিল আলাদা। আরও একটি নতুন মামলায় কিন্তু সিআইডি আজকে আবারও পৌঁছেছিল কালীঘাটের বাড়িতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবারও নোটিশ দিয়েছে, হাজিরা দিতে হবে 16ই জুন। 14ই জুন একটা হাজিরা দিতে হবে, যেটার জন্য গেছিল ভবানী ভবনে গতকাল। আর এবার ওই যে 4 তারিখে ডিজে বাজাবো দুপুর 12টার পর, এই যে মন্তব্য যে ডিজে বাজাবো, এই মন্তব্যের তার পরিপ্রেক্ষিতে উপযুক্ত জবাব দিতে হবে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডির কাছে। তার মানে বুঝতেই পাচ্ছেন, এক তো সই জাল কাণ্ড বিধানসভার, তার জন্য ভবানী ভবনে জেরা, 14ই জুন সেই ব্যাপারে আবারও ডেকে পাঠিয়েছে। 16ই জুন আবারও অন্য মামলা, সেটা হচ্ছে 4 তারিখে ভোটের রেজাল্টের পর ডিজে বাজাবো। সেই এখন জনগণ ডিজে তো একদিন সোনারপুরে সোনার ছেলেকে দিয়েছে, ডিম ছুঁড়ে এবং মেরে, জুতো ফুতো অনেক কিছুই দিয়েছে, কি মারটাই না মেরেছে। যদিও অনেকে বলছে আরও দেওয়া উচিত ছিল, অনেকের তো পোষায়নি, কিন্তু যাই হোক দিয়েছে তো। এবার আবারও এই খেতে চলেছে, ডিজে বাজবে তার পিঠে। সিআইডি হয়তো বাজাবে না, কিন্তু পাবলিক পেলে তো আবারও বাজাবে। আর এই মামলাটা তো কি জবাবদিহি হয় সেটাও দেখার। এই সমস্ত খবরাখবর ছিল এই মুহূর্ত পর্যন্ত। আশা করি ইনফরমেশানগুলো আপনাদের ভালো লাগলো। আরও একটা ইনফরমেশান দিয়ে আমি শেষ করি। আপনারা ভালো করে জানেন যে গত বছরও 2025-এ দুর্গাপুজোয় বেশ কিছু ক্লাব 1,10,000 টাকা করে অনুদান পেয়েছিল। এবছর যেটা আজকে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর তরফ থেকে বলা হয়েছে, যেই ক্লাবগুলোর দরকার তারা পাবে, আর যেই ক্লাবগুলো এই অনুদান ছাড়াই খুব ভালোভাবে পুজো অর্গানাইজ করতে পারে, তাদের দেওয়া হবে না। এবং সেই যে ডিসিশন, তাকে স্বাগত জানিয়েছে বড় বড় যারা পুজোর অর্গানাইজার, তারা বলেছে হ্যাঁ ঠিক আছে, এটা কোনো অসুবিধা নেই। তবে
বড় বড় পুজোর অর্গানাইজাররা আরও একটা ব্যাপার বলেছেন, এর আগে রাস্তা আটকে পুজো করা হতো, এবার সেই নির্দেশিকাগুলো যদি আগে দিয়ে দেওয়া হয় যে রাস্তা আটকানো যাবে না বা কতটা জায়গা ছেড়ে কাজ করতে হবে, প্যান্ডেল করতে হবে, সেই নির্দেশিকা দিলে যেহেতু এখন থেকেই দুর্গাপুজোর কাজ শুরু হয়ে যায়, তাহলে ক্লাবগুলোর পরিকল্পনা করতে সুবিধা হতো। তো এই ইনফরমেশন ছিল আপনাদের জন্য, আশা করি ভালো লেগেছে। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, লাইক আর শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।